মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? যে ইরান দশকের পর দশক ধরে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেছে, আজ সেই তেহরানের আকাশে কেন যুদ্ধের কালো মেঘ? কেন ঠিক এই মুহূর্তেই ইরানকে টার্গেট করল ওয়াশিংটন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের বর্তমান পরিস্থিতির এক চরম বাস্তবতা। ইরান আজ তার ইতিহাসের সবচেয়ে দুর্বলতম মুহূর্ত পার করছে। অর্থনৈতিকভাবে দেশটি দেউলিয়া হওয়ার পথে, রাজনৈতিক অস্থিরতা ঘরের ভেতরেই ফাটল ধরিয়েছে। আর সামরিক শক্তি, যে শক্তির দাপট একসময় পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিত, আজ তা নানামুখী চাপে পর্যুদস্ত। কিন্তু শুধু কি সেটুকুই? না, ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক ছিল তার প্রধান শক্তি, তারা আজ প্রায় নিঃশেষ। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরাকি মিলিশিয়া, বাশার আল আসাদের সিরিয়া কিংবা ইয়েমেনের হুথি, প্রত্যেকেই আজ নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। ইরানের সেই বিশাল ঢাল আজ ছিন্ন ভিন্ন। ঠিক এই সুযোগটি কি হাতছাড়া করতে চায়নি আমেরিকা? তবে এই যুদ্ধের পেছনে রয়েছে এক গভীর মাস্টার প্ল্যান। ইসরায়েল সুকৌশলে একের পর এক হামলা চালিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। ইসরায়েলের লক্ষ্য পরিষ্কার, আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনা, যাতে তেহরান কোনোভাবেই ওয়াশিংটনের সাথে নতুন কোনো চুক্তিতে গিয়ে নিজেদের পিঠ বাঁচাতে না পারে। কোনো আপোস নয়, কোনো টেবিল টক নয়, ইসরায়েল চেয়েছে সরাসরি সংঘাত। আমেরিকার এই হামলা কি কেবলই একটি সামরিক অভিযান, নাকি এটি আয়াতুল্লাহ খামেনির সাম্রাজ্যের পতনের শুরু? ইরান কি পারবে তার ইতিহাসের এই কঠিনতম সময় মোকাবিলা করতে, নাকি প্রক্সিবিহীন ইরান এখন কেবলই একটি সহজ লক্ষ্যবস্তু? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই হামলার পেছনের সেই নেপথ্য কারণগুলো যা মূলধারার সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যাচ্ছে। জানতে হলে, এর আগে ইরানে অনেক বিক্ষোভ হয়েছে, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারের আন্দোলনে জনগণের ক্ষোভের আগুন সরাসরি সরকারের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। যখন কোনো দেশের সাধারণ মানুষ এবং তরুণ সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তখন সেই দেশ বহিরাগত আক্রমণের মুখে সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ইসরায়েল এবং আমেরিকা খুব ভালোভাবেই জানে, এখন হামলা করলে ইরানের জনগণ হয়তো সরকারকে বাঁচাতে এগিয়ে আসবে না, বরং তারা এই পরিবর্তনকে স্বাগত জানাতে পারে। একটি বিভক্ত জাতি কখনোই শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে পারে না। দ্বিতীয় এবং অন্যতম প্রধান কারণটি হল অর্থনীতি। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, যুদ্ধ জয়ের জন্য তিনটি জিনিসের প্রয়োজন: টাকা, টাকা এবং টাকা। কিন্তু ইরানের হাতে এখন সেই রসদ নেই। আমেরিকার দেওয়া সর্বোচ্চ বা ম্যাক্সিমাম প্রেশার নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এখন খাদের কিনারে। দেশটির মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা প্রায় শূন্যের কোঠায়। লাখ লাখ তরুণ আজ বেকার। রিয়াল বা ইরানি মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে অসম্ভব। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক বাজেট ইরানের তুলনায় বহুগুণ শক্তিশালী। অর্থনৈতিকভাবে পঙ্গু একটি দেশের ওপর আঘাত হানার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল ইরানের বর্তমান সামরিক সক্ষমতা। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে যে সংঘাত হয়েছিল তা ইরানের সামরিক দুর্বলতাকে বিশ্বের সামনে উন্মোচিত করে দিয়েছে। সেই যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল ক্ষতি হয়েছে। যে S-300 বা নিজস্ব প্রযুক্তির ওপর তারা ভরসা করত, তা ইসরায়েলি প্রযুক্তির কাছে হার মেনেছে। এর চেয়েও বড় ধাক্কা এসেছে আমেরিকার পক্ষ থেকে। আমেরিকার টার্গেটেড হামলায় ইরানের নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস হয়ে গেছে, যা ছিল তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট। সামরিক বিশ্লেষকদের মতে 1980-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের পর সামরিকভাবে ইরান এতটা দুর্বল আর কখনোই ছিল না। তাদের আকাশসীমা এখন অনেকটাই অরক্ষিত। এই মুহূর্তে যদি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালায়, তবে তা প্রতিহত করার মতো কার্যকর ক্ষমতা ইরানের হাতে নেই। ইরান কখনোই সরাসরি যুদ্ধ করতে পছন্দ করে না। তারা যুদ্ধ করে তাদের প্রক্সি বা ছায়াযোদ্ধাদের মাধ্যমে। সিরিয়ার বাশার আল আসাদ, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথিরা ছিল ইরানের রিং অফ ফায়ার বা আগুনের বলয়, যা ইসরায়েলকে ঘিরে রেখেছিল। কিন্তু বর্তমানে এই চিত্রটি সম্পূর্ণ উল্টো। বাশার আল আসাদের পতন হয়েছে, গাজায় হামাস তাদের সাংগঠনিক শক্তি হারিয়েছে,
লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি আক্রমণের মুখে তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে এবং হুথিরাও ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে কোণঠাসা। অর্থাৎ ইরানকে রক্ষা করার জন্য বা ইসরায়েলকে পাল্টা চাপে ফেলার জন্য তেহরানের হাতে এখন কোনো শক্তিশালী কার্ড নেই। ইরানের ঢাল হিসেবে পরিচিত এই গ্রুপগুলো এখন নিজেরাই নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। ফলে ইরানে সরাসরি হামলা হলে তাকে সাহায্য করার মতো কেউ নেই। সবশেষে আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখা যায় আমেরিকা ইতিমধ্যেই তাদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং রণতরীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যা একটি বড় অভিযানেরই ইঙ্গিত দেয়। বহির্বিশ্বে ইরানের মিত্ররাও এখন নিশ্চুপ। রাশিয়া এবং চীন তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত, তাই ইরানের জন্য তারা বড় কোনো ঝুঁকিতে যাবে বলে মনে হয় না। আমেরিকা এবং ইসরায়েল জানে ইরান যদি এই বিপর্যয় কাটিয়ে ওঠার সময় পায়, তবে তারা আবার পারমাণবিক কর্মসূচি শুরু করবে এবং প্রক্সি শক্তিগুলোকে পুনর্গঠন করবে। তাই শত্রুকে ঘুরে দাঁড়ানোর সময় না দিয়ে এখনই চূড়ান্ত আঘাত হানা তাদের সামরিক ডক্ট্রিনের অংশ। কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়, বিশেষ করে যখন তার ভিত্তি ভেতর এবং বাহির দুই দিক থেকেই নড়বড়ে হয়ে পড়ে। ইরান আজ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে তা কেবল কোনো একটি সরকারের পতন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের এক আমূল পরিবর্তন। আমেরিকার এই সরাসরি আঘাত তেহরানকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে ফিরে আসার পথ খুব সংকীর্ণ। নিজের সবচেয়ে বিশ্বস্ত প্রক্সি শক্তিগুলোকে হারিয়ে এবং অর্থনৈতিক সংকটে পঙ্গু হয়ে ইরান কি পারবে নতুন কোনো পাল্টা জবাব দিতে, নাকি ইসরায়েল আর আমেরিকার এই সুপরিকল্পিত ফাঁদে আটকে গিয়ে হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে? মনে রাখা প্রয়োজন, যখন কোনো পক্ষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয় তখন তাদের প্রতিটি পদক্ষেপ হয় মরণ কামড়। তবে এবারের লড়াইয়ে ইরান তার সবচেয়ে বড় সম্পদ, তার আঞ্চলিক প্রভাব ইতিমধ্যেই হারিয়েছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন আমেরিকার এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি এটি শুরু করল এমন এক মহাযুদ্ধের যার আঁচ পড়বে পুরো বিশ্বের মানচিত্রে? ইরানের কি আদৌ ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের আজকের এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভূ রাজনৈতিক সংকটের পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্ব রাজনীতির দাবা খেলায় প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় তা দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আপনার কি মনে হয়, ইরান কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি অচিরেই আমরা বড় কোনো পরিবর্তন দেখতে চলেছি? আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও যদি আরও পেতে চান, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, এই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা। আর আপনাদের যদি কোনো যৌক্তিক সমালোচনা থাকে বা কিছু বলার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন, কমেন্ট সবার জন্য উন্মুক্ত। তো পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। বিদায় সবাইকে, ভালো থাকবেন।